কেমন আছো সবাই? আবারও স্বাগতম তোমাদের edutube.com এ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ঝুঁকির প্রকারভেদগুলো করি বা কোন কোন দৃষ্টি থেকে আমরা ঝুঁকির প্রকারভেদ করতে পারি বা কোন কোন ভিত্তি থেকে আমরা ঝুঁকির প্রকারভেদ করব। তো যদি আমাদের এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো আসে যে ঝুঁকি কত প্রকার ও কী কী, তখন আমাদের অনেকগুলো দিতে হবে যে সংখ্যার উপর ভিত্তি করে ঝুঁকি কত প্রকার। দেখো, এর আগের ভিডিওতে আমি এগুলো ডেফিনেশন খুব ভালোভাবে পড়ে দিয়েছি যে সংখ্যার উপর ভিত্তি করে, তারপর হতে পারে আমাদের যে বাজারের উপর ভিত্তি করে ঝুঁকি কত প্রকার। তো এখন আমরা দেখব ঝুঁকির উৎসগুলো কী কী। আমরা দেখব ঝুঁকির উৎসগুলো কী কী। লিখে দিলাম ঝুঁকির উৎস সমূহ। ঝুঁকির উৎসসমূহ বা উৎসগুলো কি কি। দেখো, আমি প্রথমে একটু লিখে নেই যে ঝুঁকির উৎসগুলো হলো ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, তো ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকি হবে দুই প্রকার। একটা হলো ব্যবসায়িক ঝুঁকি আর একটা হলো আর্থিক ঝুঁকি। দেখো, ব্যবসায়িক ঝুঁকি বা ব্যবসায় ঝুঁকি ও আর্থিক ঝুঁকি। আচ্ছা, আরটা হলো বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত ধরনের। সুদের হার ঝুঁকি, তরল ঝুঁকি। সুদের হার ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। আচ্ছা, এরপরে আমি লিখলাম অন্যান্য। অন্যান্য দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকি কত ধরনের। অন্যান্য বলতে আমরা এভাবে দিতে পারি যে ব্যবসায় এবং বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে। দেখো, অন্যান্য দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হলো বিশেষ ঘটনার ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি। এখানে অনেকগুলো বিশেষ ঘটনার ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি, বিশেষ ঘটনার ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি, তারপর ক্রয় ক্ষমতার ঝুঁকি। আচ্ছা, ক্রয় ক্ষমতার ঝুঁকি। এবার দেখো এগুলো কি কি। প্রথমে বলা আছে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, ব্যবসায় ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি। তো আমি বলে নেই যে ব্যবসায় ঝুঁকি হলো, এভাবে লিখবো আমরা ডেফিনিশনটা, যে কোনো ব্যবসায়ের নগদ আন্তঃপ্রবাহ থেকে বা কোনো ব্যবসায়ের, যদি আমি এভাবে বলি যে কোনো ব্যবসায়ের পরিচালন আয় থেকে বা কোনো ব্যবসায়ের আয় থেকে পরিচালন ব্যয়গুলো মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়ের ঝুঁকি বলে। তাহলে কি বললাম, যে কোনো ব্যবসায়ের আয় থেকে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায় ঝুঁকি বলে। এবার দেখি চলো সেটা কেমন। মনে করো আমাদের মোট আয় হলো কোনো ব্যবসায়ের 200 টাকা। এখন 200 টাকা হলো আমাদের আয়। আমাদের পরিচালন ব্যয় যদি 200 টাকার চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আমরা ঝুঁকিতে পড়ব। আমাদের মোট আয় অবশ্যই মোট পরিচালন ব্যয়ের চেয়ে বেশি হতে হবে। আর যদি না হয় তাহলে যেই ঝুঁকি উদ্ভব হবে তাকে বলা হবে ব্যবসায় ঝুঁকি।
আচ্ছা, এবার চলো আর্থিক ঝুঁকি দেখি। আর্থিক ঝুঁকিগুলো কি? আর্থিক ঝুঁকি হলো, আমরা জানি আমাদের কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধনে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যে টোটাল যে বিনিয়োগ বা বিনিয়োজিত মূলধন, সেটা দুইটা অংশ থাকে। সেটা কি? একটা হলো শেয়ার মূলধন, আরটা হলো ঋণ। ঋণ। আচ্ছা, তাহলে আর্থিক ঝুঁকি হলো কোনো ব্যবসায়ের মূলধন কাঠামোতে ঋণ অথবা ঋণের সুদ পরিশোধ করতে না পারার ঝুঁকিকে আর্থিক ঝুঁকি বলে। তার মানে আমরা যদি একদম সিম্পলি বুঝতে চাই তাহলে কি বুঝবো? দেখো, যে আমি যে ব্যবসা করার জন্য ঋণ নিয়ে আসছি, ওই ঋণ যদি সময় মতো শোধ না করতে পারি বা ওই ঋণের সুদ যদি আমি সময় মতো শোধ না করতে পারি, তাহলে যে ঝুঁকি হবে তাকে বলা হবে আর্থিক ঝুঁকি। তাহলে দেখো, ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই ধরনের, একটা হলো ব্যবসায় ঝুঁকি আর একটা হলো আর্থিক ঝুঁকি। বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আবার ঝুঁকি দুই ধরনের, একটা হলো সুদের হারের ঝুঁকি আর একটা হলো তারল্য ঝুঁকি। দেখো, এখন হলো আমরা দেখব যে সুদের হার ঝুঁকি কাকে বলে। আবার কোনো বিনিয়োগ থেকে প্রাপ্ত বা প্রত্যাশিত আয়ের বা সুদের হারের পরিবর্তনজনিত ঝুঁকিকে সুদের হার ঝুঁকি বলা হয়। যেমন দেখো, আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে কি হবে, যে সুদের হার ঝুঁকি বলতে ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিকে বোঝায়। আমি যা বললাম তাই। সেটা কি? সুদের হার বলতে বোঝাই যাচ্ছে যে আমি কোথাও বিনিয়োগ করলাম, বিনিয়োগ থেকে যেই সুদ পাবো সেই সুদের হারে যদি বা সুদে যদি কোনো চেঞ্জ আসে, পরিবর্তন আসে, তাকে আমরা সুদের হারের ঝুঁকি বলবো। আচ্ছা, তাহলে দেখো, বোর্ডে প্রায় এই ধরনের কোশ্চেন আসে। যদি আমরা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে দিব, যে দুইটা বিনিয়োগ বা প্রকল্প, একটা হলো এ, একটা হলো বি। তো এখানে বলা আছে যে পাঁচটা করে আমাদের সুদের হার দেওয়া আছে বা প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে। ধরো 10%, 11%, 12%, 13%, 14%। আচ্ছা, এখানে ধরো দেওয়া আছে 12, 10, 8, 14, 16%। আচ্ছা, দেখো তাহলে একটু ভালো করে খেয়াল করো যে দুইটা প্রকল্পে বিনিয়োগ করব। একটা হলো 10, 11, 12, 13, 14%, আর অন্যটা হলো 8, 10, 12, 14, 16। আচ্ছা, আমরা যদি এগুলোর গড় বের করতে চাই, গড় বের করলে কত হবে? দেখো, গড় বের করলে এই 10, 11, 12, 13, 14 এগুলো গড় হবে 12%। তার মানে এই প্রকল্পে বিনিয়োগ করলে আমার গড় সুদের হার 12%। আর এখানে হলো গড়, হ্যাঁ, এখানেও 12%। এই ইনফরমেশন দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো যে কোনো ক্যালকুলেশন ছাড়া বা দেখে তুমি বুঝতে হবে যে আমাদের কোনটাতে ঝুঁকি বেশি। তাহলে আমরা কীভাবে করব? আচ্ছা, তোমরা বলতে চেষ্টা করো, দেখি যে তোমরা বলতে চেষ্টা করো যে আমার কোনটাতে ঝুঁকি বেশি, এ না বি। চেষ্টা করো, দেখো। আচ্ছা, আমি বলে দেই, আমাদের এ নাম্বার প্রকল্পের গড় আয়ের হার 12%, বি নাম্বার প্রকল্পের গড় আয়ের হার তাও 12%। কিন্তু দেখো, আমরা যদি রেঞ্জ বের করি, রেঞ্জ মানে আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম রিটার্নের ডিফারেন্সটা কত। এখানে হলো ম্যাক্সিমাম 14, মিনিমাম 10, তাহলে রেঞ্জ কত? মাত্র 4। এখানে ম্যাক্সিমাম কত? 16, মিনিমাম কত? 8, রেঞ্জ কত? 8। দেখো, তাহলে আমার কোনটাতে ঝুঁকি বেশি? ঝুঁকি বেশি অবশ্যই বিতে। কারণ কি? আমার আয়ের হারগুলো অনেক বেশি উঠানামা করে বিটা।
তাহলে বি হলো আমার ঝুঁকি বেশি, কারণ কি বি এর রেঞ্জ বেশি। এই রেঞ্জ বলতে কি ম্যাক্সিমাম এবং মিনিমাম আয়ের হারের যে ডিফারেন্স তাকে আমরা রেঞ্জ বলবো। আচ্ছা, এবারটা সিম্পল, একেবারে সিম্পল এক্সাম্পল, সেটা হলো তোমার হাতে দুইটা বিনিয়োগ আছে, একটা হলো এইরকম, এটা মনে করো এ, আর একটা হলো এটা হলো বি। তুমি কোনটাতে বিনিয়োগ করবে? দেখো অবশ্যই, আচ্ছা আগে তোমরা ধারণা করো যে কোনটাতে বিনিয়োগ করা উচিত। ইচ্ছে করলে তোমরা এটা কাজে লাগাতে পারো, এই ধারণাটা। দেখো আমাদের এ এর মোটামুটি স্ট্রেইট, কারণ কখনো তো আমাদের আয়ের হার একদম এরকম 100% আর এরকম হবে না, চেঞ্জ হবেই। তাহলে দেখো আমাদের এটা চেঞ্জ খুব কম, দেখো এই যে এতটুকু চেঞ্জ, অল্প একটু, কিন্তু আমাদের বি এর অবস্থা দেখো কত চেঞ্জ, মানে একবার বাড়লো আবার কমলো, আবার বাড়লো আবার কমলো, মানে এই বি এর মতো যে অনেক বেশি বাড়লো কমলো এরকম। আর এটা হলো মোটামুটি ফ্ল্যাট। তাহলে আমরা কোনটাতে বিনিয়োগ করব? অবশ্যই এ নাম্বারে, কারণ বি নাম্বারটার ঝুঁকি বেশি। আচ্ছা, এগুলো ছিল আমাদের সুদের হারের ঝুঁকি নিয়ে। এবার চলো আমরা চলে আসি তারল্য ঝুঁকি কাকে বলে। দেখো তারল্য ঝুঁকি হলো আমি যে সকল সিকিউরিটিতে ইনভেস্ট করেছি সেই সিকিউরিটিগুলো নির্দিষ্ট সময় শেষে বা আমার প্রয়োজন মতো নগদ অর্থে রূপান্তরের যে ঝুঁকি, এরকম হতে পারে যে আমি একটা শেয়ার কিনলাম কয়েকটা, কিন্তু 2 বছর পর আমি যখন বিক্রি করব তখন আর বিক্রি করতে পারছি না। এই ধরনের ঝুঁকিকে বলা হবে আমাদের তারল্য ঝুঁকি। তার মানে কি, আমি আবারও বলি, কোনো সিকিউরিটি বা সম্পদ মেয়াদ শেষে বা বিক্রয় সময় নগদ অর্থে রূপান্তরের যে ঝুঁকি তাকে বলা হবে তারল্য ঝুঁকি। তাহলে দেখো আমার ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হলো 2 ধরনের, ব্যবসায় ঝুঁকি আর আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হলো 2 ধরনের, সুদের হার ঝুঁকি, তারল্য ঝুঁকি। আরও আছে আমাদের 3টা। যে অন্যান্য দৃষ্টিকোণ থেকে অনেকগুলো বইতে এগুলো লিখছি এইভাবে যে ব্যবসায় ও বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস। তো এটা হলো বিশেষ ঘটনার ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি, ক্রয় ক্ষমতার ঝুঁকি। দেখো প্রথম হলো বিশেষ ঘটনার ঝুঁকি। বিশেষ ঘটনার ঝুঁকি কি? যেমন আমি একটা এক্সাম্পল বললাম যে যদি হঠাৎ করে যদি আমাদের হরতাল হয়ে যায়, ধরো হরতাল হয়ে গেল, তখন আমাদের ট্রান্সপোর্টেশনে বা কি বলে পণ্য পরিবহনের সমস্যা হলো। দেখা গেল যে যেই প্রোডাক্টগুলো আমাদের উৎপাদনকারী যেই জায়গা ওইখান থেকে আমাদের এখানে আসে, আমরা যারা কিনি বা বায়ার বা কাস্টমার, ওদের এখানে সাপ্লাইটা কমে গেল, বা কোনো কারণে আমার কোনো কিছুর সাপ্লাইটা কমে গেল হঠাৎ করে, তখন যেই ঝুঁকি হবে সেটাকে বলা হবে বিশেষ ঘটনার ঝুঁকি। যেমন দেখো কয়েকদিন আগে যে হাওড়ে যেই বন্যা বা বাঁধ ভেঙে যে বন্যা হলো, সেইটার কারণে ওইখানে প্রোডাক্টের দাম বেড়ে গেল, আর সেগুলো হলো বিশেষ ঘটনার ঝুঁকি। এখন দেখো আমাদের বিনিময় হার ঝুঁকি। বিনিময় হার ঝুঁকি কি? ধরো এখন আমি $1 যদি কিনতে যাই বা $1 আমি যদি আমদানিকারক হই, তাহলে আমার $1 প্রোডাক্টের জন্য আমাকে দিতে হয় ধরো 75 টাকা। কিন্তু 2 মাস পরে আমি যখন $1 প্রোডাক্ট কিনবো তখন দিতে হবে ধরো 85 টাকা, 85। 2 মাস আগে ছিল 75, 2 মাস পরে হয়ে গেল 85। এখন আমি যদি ইম্পোর্টার হই বা আমদানিকারক হই, তাহলে এই যে হঠাৎ বিনিময় হারের চেঞ্জ হয়ে গেল, সেই জন্য কিন্তু আমার একই পরিমাণ প্রোডাক্ট আসলো, 2 মাস আগে আসলো যেই প্রোডাক্ট 2 মাস পরেও সেই প্রোডাক্ট, কিন্তু আমার খরচ প্রতি ইউনিটে কত বেড়ে গেল? প্রতি এককে 10 টাকা খরচ বেড়ে গেল। তার মানে কি, বিনিময় হার, দুইটা মুদ্রার মধ্যে বিনিময় হারের ডিফারেন্সের কারণে যেই ঝুঁকি হয় ওটাকে আমরা বলবো বিনিময় হার ঝুঁকি। এবার দেখো ক্রয় ক্ষমতার ঝুঁকি।
আমরা বুঝতে পারছি যে ক্রয় ক্ষমতার ঝুঁকি, এটা আমাদের একদম সাধারণ জনগণ খুব বেশি ভালো বোঝে যে ক্রয় ক্ষমতার ঝুঁকি কি। আমি মনে করো গত বছর আমি 1 কেজি চাল কিনলাম 60 টাকা দরে, 60 টাকা, কিন্তু 17 সালে আমার ধরো ওই চাল হয়ে গেল 70 টাকা দর কেজি। তার মানে কি হবে, আমি গত বছর 60 টাকা দিয়ে যেই চাল পেতাম এখন হলো 70 টাকা দিয়ে আমি সেই চাল পাচ্ছি। তার মানে কি, আমার হাতে যেই টাকা ওই টাকাটার ভ্যালু কমে গেছে, অন্যদিকে প্রোডাক্টের দাম বেড়ে গেছে। এগুলো অনেক কারণে হতে পারে, যেমন সাপ্লাই কমে যেতে পারে, বা আমাদের ডিমান্ড বেড়ে যেতে পারে, বা ধরো আমাদের মুদ্রাস্ফীতি হতে পারে। মুদ্রাস্ফীতি মানে কি, ক্রয় মূল্য বেড়ে যাওয়া, অনেকগুলো কারণ থাকতে পারে। তো এই ক্রয় ক্ষমতার ঝুঁকি, আমাদের প্রোডাক্টের দাম বেড়ে যাওয়ার জন্য যে ধরনের ঝুঁকি হয় ওগুলোকে আমরা বলবো ক্রয় ক্ষমতার ঝুঁকি। তাহলে দেখো, অন্যান্য দৃষ্টিকোণ অথবা ব্যবসায় ও বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত ধরনের? 3 ধরনের। একটা হলো বিশেষ ঘটনার ঝুঁকি, একটা হলো বিনিময় হারের ঝুঁকি, একটা হলো ক্রয় ক্ষমতার ঝুঁকি। তাহলে তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো, আমি আবারও বলি, আমরা দেখলাম যে ঝুঁকির উৎস কয়টি? 3টি। কি কি? প্রথম হলো ব্যবসায় দৃষ্টিকোণ থেকে। ব্যবসার দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত ধরনের? ব্যবসায় ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি। আচ্ছা, বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত ধরনের? 2 ধরনের, সুদের হার ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। আবার অন্যান্য দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম যে এটাতে অন্যান্য বইতে লেখা আছে, ব্যবসা এবং বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হলো 3 ধরনের, বিশেষ ঘটনার ঝুঁকি, বিনিময়ের ঝুঁকি, ক্রয় ক্ষমতার ঝুঁকি। তাহলে এই ভিডিওতে আমরা এই পর্যন্তই। এরপরে ভিডিওগুলোতে আমরা দেখব যে ঝুঁকি কীভাবে পরিমাপ করতে হয়। তার মানে ওই যে আদর্শ বিচ্যুতি শিখবো, সম্ভাবনা বিন্যাস শিখবো এবং বিভেদাঙ্ক শিখবো। তাহলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।